শুরুতে আমি আজিজ ভাইয়ের কাছে আসছি একটা প্রশ্ন নিয়ে, কিন্তু আপনি আমাকে বলবেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে আপনি কি বোঝেন? দেখেন, মুক্তিযুদ্ধের শক্তি বলতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সময়ে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদেরকে বিপক্ষের শক্তি বলবো। তবে হ্যাঁ, তখন যারা বিরোধিতা করেছে তাদের ভিতরে যদি ওই আদর্শ ত্যাগ করে অন্য কোথাও যায়, অবস্থান নেয় রাজনৈতিকভাবে, আমি তো মনে করি সেটা রাজনৈতিক যুদ্ধই ছিল। হ্যাঁ, সেটা পরিবর্তন করে সে রাজনীতি, তাকে আমি বলবো না। কিন্তু ওখানে পাঁচটা রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। যেমন আমি নাম লিখলাম, তৎকালীন পূর্ব পাকিস্তান জামাত ইসলামী, তারপরে পাকিস্তানপন্থী মুসলিম লীগ, নিজামে ইসলাম নুরুল আমিনের পিডিপি এবং জামাতে উলামা ইসলাম পূর্ব পাকিস্তান অংশ। তো এরা বিরোধিতা করেছিল। তার ভিতরে মুসলিম লীগটা ছিল সবচেয়ে বড়। জামাত ইসলাম কম্পারেটিভলি ছোট দল ছিল, কিন্তু জামাত ইসলামের তারা কিন্তু ওই সময় মুক্তিযুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল সক্রিয়, বেশি সক্রিয়। যেমন জামাত ইসলামের তখনকার পূর্ব পাকিস্তান জামাত ইসলাম যেটা ছিল, তারা তাদের কর্মপরিষদের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে এবং তারা বলেছে যে এটা ভারত পাকিস্তানকে ভাগ করতে চাচ্ছে, সুতরাং এটা বিরোধিতা করতে। এটা একটা রাজনৈতিক ইস্যু। আমার প্রশ্ন হচ্ছে এখানে মুক্তিযুদ্ধ 25শে জানুয়ারি পাকিস্তান ক্র্যাকডাউন করলো, আমাদের শত শত লোক মেরে ফেললো। 3 তারিখ পর্যন্ত 25শে মার্চ তো ক্র্যাকডাউন করলো। আপনার 3 ডিসেম্বর পর্যন্ত শুধু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, এবং সেটা মুক্তিযোদ্ধা বলতে আমি বলছি সেটা জনযুদ্ধই বলবো, যুদ্ধ করলো। 3 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী ভারতীয় কত স্পটে আক্রমণ করলো, তখন তারা মাত্র প্রতিহত করলো। তা আপনি যদি বলেন 25শে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত আপনার শুধুমাত্র এদেশের জনগণ যুদ্ধ করেছে। তারপরে 3 তারিখকে তখন ওই ভারতীয় বাহিনী আপনার মুক্তিযোদ্ধারা সক্রিয় ছিল, প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আর্মি নেতৃত্ব দিচ্ছিল, তাদের সাথে ঢুকে তারা মিত্র শক্তি হিসাবে ফাইট করা শুরু করলো। আমার বক্তব্য হলো যে জামাত ইসলাম যেটা বললো যে মুক্তিযুদ্ধ আসলে ভারতের এগেনস্টে, ভারত এটা ভাঙতেছে, এই কারণে তারা পক্ষে ছিল। কিন্তু আসলে আমার বক্তব্য হলো 25শে মার্চ থেকে 3 তারিখ পর্যন্ত যুদ্ধটা তো বাংলাদেশের জনগণ করেছে, তারা আদর্শ ভিত্তিক যুদ্ধই করেছে। কিন্তু তারা তখন, এবং আমার কাছে ওই মুক্তিযুদ্ধের সারেন্ডারিং যে ডকুমেন্ট ইংরেজিতে লেখা আছে, সেখানে পাক হানাদার বাহিনী যখন স্বাক্ষর করে তাদেরকে বলা হয় মিত্রবাহিনী। মিত্রবাহিনী যখন সারেন্ডার করে তখন কিন্তু বলা হয়েছে, লেখা আছে যে অক্সিলারি ফোর্স সহ পাক হানাদার বাহিনী যারা ছিল বাহিনীতে, তারা এবং অক্সিলারি ফোর্সের সহ আপনার আত্মসমর্পণ করলো, এবং মিত্র শক্তি আপনার ভারতীয় ওই মিত্র শক্তির কাছে পাকিস্তান হানাদার বাহিনী স্বাক্ষর করলো। এখন বলা হয় যে ওই স্বাক্ষরটাও নাকি আপনার ভারতের কাছে করছে। আমার এখানে বক্তব্য হচ্ছে, জেনারেল ওসমানী কিন্তু বলেছিল, অনেকেই প্রশ্ন তোলে জেনারেল ওসমানী ছিল না কেন উপস্থিত। জেনারেল ওসমানী বলছিল যে আমি যদি ওখানে হাজির হই তাহলে ভারতের সেনাবাহিনী প্রধান আসা উচিত। আপনার বক্তব্যে বাংলাদেশ যে 3 তারিখ পর্যন্ত যুদ্ধ করছে, এই জনগণ যে যুদ্ধ করছে, এরা হইল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্লাস ভারত তখন মিত্র শক্তি হিসাবে আসছে। আমি এখন তুষার ভাইয়ের কাছে যদি আসি, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা স্বাধীনতার পক্ষের শক্তি, এটা কি এই মুহূর্ত পর্যন্ত এটা কি একটা ঐতিহাসিক পরিচয় নাকি বর্তমান রাজনৈতিক পরিচয়? দুটোই এখানে আছে। না, এটা তো ঐতিহাসিক পরিচয়। কেন ঐতিহাসিক পরিচয় আমি আপনাকে বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু শুধু একটা যুদ্ধ না যেটা 9 মাস হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পরিচালিত এই মুক্তিযুদ্ধ হচ্ছে একটা ক্রমাগত বা ক্রমিক রাজনৈতিক সংগ্রামের ফসল। 47 সালে যখন পাকিস্তান এবং ভারত সৃষ্টি হয়েছে, সেটা কোনো স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পরিচালিত যুদ্ধের ফলাফল হিসেবে হয় নাই। সেটা গান্ধী, জিন্না, র্যাটক্লিফ, মাউন্টব্যাটেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী এদের সবার একটা যৌথ আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাকিস্তান এবং ভারত রাজনৈতিকভাবে তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু শুধু রাজনৈতিক প্রক্রিয়া হয় নাই।
বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক সংগ্রামের ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, এই বাংলাদেশ অর্জনের দাবি, একই সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ প্রাণ দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। মূলত এই ভারতীয় উপমহাদেশে প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জনকারী জাতি একমাত্র এই বাংলাদেশের বাঙালি জাতি। আর কেউ স্বাধীনতা যুদ্ধ করে অর্জন করে নাই, তারা অর্জন করেছে আলোচনার টেবিলে বসে। র্যাডক্লিফ সাহেব আঙ্গুল দিয়ে দাগ দিয়ে যেহেতু এই ভাগ করেছেন, সেই জন্য এই যে খুলনা এবং সিলেট অঞ্চলে যে ভাগাভাগি হয়েছে, রংপুর দিনাজপুর অঞ্চলে যে ভাগাভাগি হয়েছে, সেই ভাগাভাগিতে বাড়ির উঠান পড়েছে এইখানে, বাড়ি পড়েছে ওইখানে, পুকুর পড়েছে ওইখানে, বাড়ি পড়েছে এইখানে, এবং সেইভাবে আমাদের এখানে অসংখ্য ছিটমহল পর্যন্ত তৈরি হয়েছিল। যাই হোক, সেটা অন্য আলোচনার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষকে আর বিপক্ষকে? মুক্তিযুদ্ধের পক্ষ হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের এই অভ্যুদয়ের এবং স্বাধীনতা অর্জনের যে লক্ষ্য, সেই লক্ষ্যের যারা বিরোধিতা করেছে তারাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তারা মুক্তিযুদ্ধের পক্ষে হলে তারা তো ওই যুদ্ধে অংশ নিত। যারা মুক্তিযুদ্ধে অংশও নেয় নাই এবং একই সাথে মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে বরং মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে নানানভাবে রাজনৈতিক এবং সামরিকভাবে যুক্ত হয়েছে এবং তাদেরকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সহায়তা করেছে, সেই রকম রাজনৈতিক দল, তাদের সমর্থকবৃন্দ এবং ওই সময় যারা এই সহযোগী লোকজন, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এটা তো পরিষ্কার, এটা তো ঐতিহাসিকভাবে আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। আবার একটু আজিজ ভাইয়ের কাছে আসি আমি। কোন দলকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে হলে কোনো দলকে কি কি শর্ত থাকা উচিত? শর্ত তো মুক্তিযুদ্ধের কোন দলকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে হলে, দলকে যদি মুক্তিযুদ্ধের শক্তি বলেন তাহলে ৭১-এ যেতে হবে। ৭১-এর পরে যে দল হয়েছে তাকে তো মুক্তিযুদ্ধের শক্তি বলতে পারবেন না, পক্ষে বলতে পারবেন। কোনো মুক্তিযুদ্ধের পক্ষের একটা দলের সাথে থাকতে পারবে, কিন্তু সে মুক্তিযুদ্ধের দল হবে না কখনই। কারণ ওই সময়ে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে বলবো, আর যারা বিপক্ষে তারা বিপক্ষে। এখন করে নতুন করে মুক্তিযুদ্ধের পক্ষে হওয়া সম্ভব না। তাহলে কি নতুন করে রাজাকার হবে? না, নতুন করে রাজাকার হবে কেন? সে যদি রাজাকার থাকে, একবার রাজাকার হয়েছে, পরে তো আর মুক্তিযুদ্ধ হবে না, সে রাজাকারই থাকবে। কিন্তু যদি এখন অলি আহমেদ তিনি এখন ধর্মান্তরিত হয়ে জামাতে জয়েন করছে, তাকে তো আমি রাজাকার বলবো না, কারণ সে রাজাকার আদর্শে বিশ্বাস করে না। সে সুবিধার জন্য ওখানে গেছে, সুবিধা বঞ্চিত হয়েছে, সেটা তার ব্যাপার। যেমন মেজর, তাহলে সে মুক্তিযুদ্ধ ঠিক আছে, মুক্তিযোদ্ধা ঠিক আছে। আবার আমি তুষার ভাইয়ের কাছে আমরা ছোট ছোট প্রশ্ন, ছোট 1971 সালের ভূমিকা দিয়ে কি আজকের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করা যায়? না, আজকের রাজনৈতিক অবস্থা নির্ধারণ করতে গেলে সেটা একটা ফ্যাক্টর হবে। 71 সালে যদি কোনো দল বা গোষ্ঠী বা কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অথবা স্বাধীনতা অর্জনের বিরোধিতা করে অথবা পাকিস্তানিদের পক্ষ নিয়ে থাকে, তাহলে তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে আজকে তারা সেই অবস্থান থেকে কতটুকু দূরে সরেছে, তারা সেই ভূমিকার জন্য অনুতপ্ত হবে, ক্ষমাপ্রার্থী হবে এবং তারা ব্যাখ্যা করবে যে ওই সময় তারা এই ধরনের জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছার বিপরীতে কেন গিয়েছিল, তারা ব্যাখ্যা করবে। সেই ব্যাখ্যার মধ্যে দিয়ে তারা নিজেকে উপস্থাপিত করবে মানুষের সামনে। আজকে আপনি যে প্রশ্নটা করছেন, এটা আসলে এক ধরনের কৌশলী প্রশ্ন। এই প্রশ্নগুলি বহুদিন ধরে হয়। আমাদের ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল একবার একটা ফিল্টার বানিয়েছিলেন, বলেছিলেন সবকিছু মুক্তিযুদ্ধের ফিল্টারের ভিতর দিয়ে যাইতে হবে। তো এসব ফিল্টার না, আমি আপনাকে একটু সহজ করে বলি। মুক্তিযুদ্ধ একটি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পরিচালিত সশস্ত্র যুদ্ধ, যেই যুদ্ধে বাংলাদেশের অধিকাংশ মানুষ অংশ নিয়েছে, সমর্থন করেছে এবং নানাভাবে এই স্বাধীনতা চেয়েছে, যে কারণে এই স্বাধীনতাটা অর্জিত হয়েছে। কিন্তু ওই একই সময়ে বাংলাদেশে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এমন শক্তি, এমন নাগরিক, এমন লোকেরাও ছিলেন। তাহলে যখন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়ে গিয়েছে, তখন কারা যুদ্ধ করেছিল, কারা করে নাই, এই বিষয়টা যেমন মীমাংসিত হয়েছে, ঠিক একইভাবে স্বাধীনতা অর্জনের পর একটি স্বাধীন রাষ্ট্র তৈরির লক্ষ্যে ঐক্য তৈরি করার স্বার্থে কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তীকালে এক ধরনের রিকনসিলিয়েশন প্রক্রিয়াও শুরু হয়েছিল বাংলাদেশে, যার একটা অংশ ছিল সাধারণ ক্ষমা ঘোষণা, যার একটা অংশ ছিল বিভিন্ন জায়গাতে যারা সরাসরি অপরাধী তাদেরকে বাদ দিলেও তাদের সন্তান সন্ততি বা তাদের আত্মীয় স্বজনকে যাতে ভিলিফাই করা না হয়। ফলে আমরা যখন স্বাধীন রাষ্ট্র তৈরি করেছি তখন কিন্তু সকলে অংশ নিতে পেরেছে, বিভিন্ন চাকরির পরীক্ষা অংশ নিতে পেরেছে, ব্যবসা বাণিজ্য করতে পেরেছে, মুক্ত স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার পেয়েছে। একটা স্বাধীন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে ধরনের রাজনৈতিক প্রক্রিয়া থাকা দরকার, সেটা চালু হয়েছে মুক্তিযুদ্ধের পরে।
এবং মুক্তিযুদ্ধের সময়ও যদি আপনি চিন্তা করেন, কোনো একক দল তো মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করতে পারে না। সেইখানে লিডিং দল হিসেবে আওয়ামী লীগ সেই কৃতিত্ব চাইতে পারে, কিন্তু তাই বলে কি বাংলাদেশে যারা সমাজতান্ত্রিক রাজনীতি করতেন তারা কি মুক্তিযুদ্ধে অংশ নেন নাই? সেই সময় কি যারা বিভিন্ন এই কয়েকটি দল বাদে অন্যান্য দল যারা করতেন তারা কি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন নাই? কারেক্ট। বহু নির্দলীয় লোক কি গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয় নাই? যারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, যে আপামর কৃষক, যুবক, জনতা, তারা কি সবাই আওয়ামী লীগের সদস্য ছিল? ভোট দিতে পারে, কিন্তু তারা কি আওয়ামী লীগের সদস্য ছিল, পার্টি করত? ব্যাপারটা সেরকম না। ফলে বহু দলই, বহু মানুষ এই মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করতে পারে। কোনো একক দল একা আমরা সব করেছি এটা দাবি করাটা আমি মনে করি সঠিক না। তবে যারা বিরোধিতা করেছে তারাও যদি বলে যে না আমরা রাজনৈতিক কারণে বিরোধিতা করেছিলাম, এটা একটা সঠতা। এই কথা বললে হবে না। একটা জনযুদ্ধের বিরোধিতা আপনি রাজনৈতিক কারণে করতে পারেন না, এটা আদর্শিক বিরোধিতা। এবং সেই বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, বাংলাদেশ জন্মাক যারা চায় নাই, তারাও কিন্তু বাংলাদেশে পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হতে পেরেছে। এর কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয়েছে বলে, এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের অধিকার দেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি আছে বলে, যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছিল তারাও পরবর্তীতে গণতন্ত্রের সুযোগে, রাজনৈতিক প্রক্রিয়ার সুযোগ নিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। সেই সুযোগটা তারা কাজে লাগাতে গেলে, তারা যদি তাদের অতীত ভুল ত্রুটির জন্য তারা ক্ষমা চাইবে কি চাইবে না, তারা সে রোলকে ব্যাখ্যা করবে কি করবে না, এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। ভোটার হিসেবে আমরা বিবেচনা করব যে কে আসলে প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় অথবা চায় না, কে বাংলাদেশকে সত্যিই ভালোবাসে অথবা ভালোবাসে না, কে ভণ্ড, কে প্রকৃতই দেশপ্রেমিক, এগুলো বিবেচনা করবো আমরা ভোটাররা। কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী লোকেরাও এইখানে রাজনীতি করতে পারে, এবং শুধু তাই না, সারা জীবন শহীদ মিনারে না গিয়ে বলতে পারে এখন তো দায়িত্ব পেয়েছি তাই দায়িত্বের কারণে শহীদ মিনারে যাই। সারা জীবন স্মৃতিসৌধে ফুল না দিয়ে বলতে পারে এখন রাজনৈতিক কারণে শহীদ মিনারে যাই। আপনি দেখেন এইখানেই হচ্ছে সমস্যা। রাজনৈতিক কারণে শহীদ মিনারে যাবে না, যাবে হচ্ছে ওই আদর্শকে ভালোবাসার কারণে, ওই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শহীদ মিনারে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক দায়িত্বও পেতে হয় না, রাজনৈতিক দলও করতে হয় না। শহীদ মিনারে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধের আগের থেকে যাইতো। আপনি জীবন থেকে নেওয়া ছবি দেখেন নাই? সেখানে যায় নাই? সেখানে মিছিলের ছবি আছে না? আছে তো। তো তখন কোন রাজনৈতিক দল এটা গিয়েছিল? জহির রায়হানকে আওয়ামী লীগ করতেন নাকি? করতেন না তো। তাহলে আলতাফ মাহমুদকে আওয়ামী লীগ করতেন নাকি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানে উনি দ্বিতীয়বার সুর দেন নাই, যেটাই কিনা আজকে জনপ্রিয়, তো উনি কি আওয়ামী লীগের রাজনীতি করতেন নাকি? তা আমি একটু আজিজ ভাইয়ের কাছে যাই। মানে মুক্তিযুদ্ধের যে এই যে রাজনৈতিক এই স্বাধীনতার বিপক্ষ শক্তিটা, এটা যদি আপনার কি বলে, এটা যদি রাজনৈতিক বিষয় হয়ে থাকে তাহলে তো জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে। আর যদি এটা আইনগত অভিযোগ হয়ে থাকে সেই অপরাধটা, তাহলে তার বিচার আদালতে হওয়া উচিত, এবং হচ্ছে না কেন? না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তুষার ভাইয়ের একটা কথার জবাব দিই যে জামাত ইসলাম ক্ষমা চাইলে কেন, চাইল না কেন? চেয়েছে, যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে, সংসদেই বলছে। আবার সংসদেই জামাতের এক নেতা বলছে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম। হ্যাঁ, এই কথা, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের সময়ের দর্শন তারা ভুলে যায় নাই। আর কোনো আপনার গণহত্যা কিন্তু মাফ করার অধিকার কারো নাই। যেমন কাজী জাফর একটা চ্যানেল আইতে একটা টক শোতে বলছিল, তার ভিডিও ধরা আছে, সে বলছে আমি সরাসরি বঙ্গবন্ধুকে বলেছিলাম যে আপনি যে এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এটা তো খুব অপরাধ করেছেন আপনি, এটা তো উচিত হয় নাই আপনার। তখন সে বলছিল, সেই বলে কাজী জাফরই বলতেছে যে দেখো, এখন যদি একটা একটা করে ঝুলাইতে থাকি তাহলে এটা চলতে থাকবে। এবং এই ছোট্ট দেশ, একই জাতি, সবাই বাঙালি। এখন একমাত্র হিল ট্যাক্সে কিছু লোক আছে, তারা, তাদের ছাড়া আমরা তো সব এক জাতি। এটা যদি আমরা, জাতিটা তো এখন মুক্তিযুদ্ধ হয়েছে, এক হতে হবে। এই কারণে আমি যারা খুন, ধর্ষণ এগুলি করছে, অপরাধ করছে, ফৌজদারি অপরাধ করছে, তাদের বাদ দিয়ে আমি মাপ দিয়ে দিয়েছি, হ্যাঁ, এটা বলছে। তো সেটা তো এখন আমার বক্তব্য হচ্ছে, তিনিও যে মাপ করছেন, তিনি কিন্তু সবাইকে মাপ করেন নাই, করছেন যারা মুক্তিযুদ্ধে আপনার ধর্ষণ, খুন এগুলো সহযোগী ছিল, হত্যার সহযোগী ছিল, তাদের কিন্তু মাপ করেন নাই। কিন্তু আমাদের একটা সময়, আওয়ামী লীগের সময়, ঠিক যে জামাতের বিচারগুলি করলো ট্রাইব্যুনাল করে, সেই ট্রাইব্যুনাল আপনি দেখলেন, একটা উদাহরণ দেয়, কাদের মোল্লা, তার যাবজ্জীবন হলো, কিন্তু সেই আইন তো ইয়ে করে আপনার
ওই পরিবর্তন করে ওখানে বসানো হলো ডাক্তার ইমরান খানের নেতৃত্বে, ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটা মব সন্ত্রাস করে এটা আইন বদলায় তাকে ফাঁসি দেওয়া হলো। Right. এই জন্য প্রশ্ন উত্থাপন এখন আমি আপনার কাছে ফিরবো আবার, আর বিরতিতে যাব। তার আগে আব্দুল নূর তুষারের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি। 3 মুক্তিযোদ্ধার 3 রাজনৈতিক বাস্তবতা, এর গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই। কর্নেল অলি আহমেদ, মেজর জেনারেল ইব্রাহিম, মেজর শাহজাহান ওমর, 3 জনই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক পথ এক হয়নি। একই মুক্তিযুদ্ধের পরিচয় কিন্তু ভিন্ন রাজনৈতিক অবস্থান। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নির্ধারণে আমরা কোন বিষয়টি দেখব? সেনাবাহিনী কর্মকর্তার কথা বলেছেন যারা যুদ্ধ করেছিলেন। এর মধ্যে ইব্রাহিম সাহেব নিজে একটা দল করেছেন এবং তার যে রাজনীতি কল্যাণ পার্টি হ্যাঁ করেছেন, অনেকদিন ধরেই করেন। ওনার রাজনীতি খুব একটা সফল হয় নাই এবং মাঝখানে উনি খানিকটা হাতও মিলিয়েছিলেন আওয়ামী লীগের সাথে, এমপি হয়েছিলেন। অতএব তিনি মূলত চেষ্টা করেছেন ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা রাজনীতি করেছেন। আর আরেকজনের কথা যেটা বললেন, তিনি তো সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়ে ইলেকশনই করে ফেললেন, যদিও তিনি বিএনপিতে মনে হয় ছিলেন। সেখান থেকে বের হয়ে গেলেন, জেলে গেলেন, জেল থেকে বের হয়ে তিনি চাপের মুখে হোক বা যে কোনো কারণে হোক উনি এমপি হয়ে গেলেন। চাপের মুখেই হয়েছে, যে কোনো কারণে হোক উনি তো বলবেন সেটা। আমি তার পক্ষ সমর্থন করতে পারি না, আমি দূর থেকে যা দেখেছি। আর পরবর্তীতে যেটা বলেন অলি আহমেদ সাহেব, ওনারটা খুবই দুঃখজনক। উনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যুদ্ধে যোগ দিয়েছিলেন, চট্টগ্রামে সেই বিদ্রোহের সাথে ছিলেন, সেইখান থেকে দীর্ঘ সময় বিএনপি করেছেন। হঠাৎ করে তিনি একসময় বিএনপি ছেড়েও দিয়েছেন, ছেড়ে দিয়ে অনেক মন্তব্য করেছেন, ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। তারপরে উনি গিয়ে জামাত ইসলামে যোগ দিয়েছেন। ক্ষমতায় ওই যে আসন ওনার আছে সাতকানিয়া চন্দনায়, সেই এলাকাতে তার যে আসন আছে, সেই আসন রক্ষা করার জন্য নিজের ছেলেকে নিজেকে এমপি বানানোর জন্য। এই সবই হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের একাংশ যে ক্ষমতার প্রতি অনেক লোভী হয়ে উঠেছিলেন, সেই ক্ষমতা লোভের একটা প্রদর্শনী। এটার সাথে পক্ষ এবং বিপক্ষের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে ক্ষমতার পক্ষে আর ক্ষমতার বিপক্ষে। এইটা দিয়ে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিচার করতে পারেন। আমি কিছু বিচারে যাচ্ছি না, আমি প্রশ্ন করলাম। এখন আমি আবার ক্ষমতার রাজনীতির আমি একটু আজিজ ভাই, তারপর উনি নিশ্চিত পরাজয় জেনে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে একটা হাস্যকর নির্বাচন করলেন। নিজেকে হাস্যকর করার চেষ্টা যদি কেউ করতে থাকে, সেখানে আপনি কাকে বাধা দিবেন? আমি এখন একটু আজিজ ভাইয়ের কাছে আসি আরেকটা প্রশ্ন নিয়ে, সম্পূরক কাছাকাছি। একজন মুক্তিযোদ্ধা যদি বিএনপিতে থাকেন, অন্যজন জামাতের সঙ্গে যুক্ত হন, আরেকজন যদি অন্য দল করেন বা অন্য দলে থাকেন, তাহলে তার মুক্তিযুদ্ধের পরিচয়ের মূল্যায়ন কি পরিবর্তিত হবে? না, মুক্তিযোদ্ধা সে মুক্তিযোদ্ধা। দল পরিবর্তন করলেও, যেমন এই যে আর্মি পার্সন কয়েকজনের কথা বললেন, এরা হলো সুবিধাবাদী। তারা বাঁচার জন্য শাহজাহান ওমর তারা জেলখানায় পাঙ্গা মারছে, হেতে দৌড়ে এসে নৌকায় চড়ছে, এবং সে নিজেই বলছে যে আমি আমার জায়গা যেখানে সেখানেই চলে আসছি। আর আনঅফিসিয়াল সে বলছে যে আমার এছাড়া কোনো উপায় ছিল না। অলি আহমেদ তো আপনি বলছেনই যে তার সিটে তার মেয়ে ছেলে তার নিজের অবস্থান বাঁচানোর জন্য জামাতে গেছে, কাজ হয়নি, ফেল মারছে। এখন বলতে পারেন রাষ্ট্রপতি নির্বাচন কেন করলো? 11 দল থেকে করছে, অন্তত রাষ্ট্রপতি নির্বাচন তো করছে, রাষ্ট্রপতিতে দাঁড়াইছে। এটার জন্য এটুকু সুযোগ ছাড়লেন না, এটা করছেন, এটা সুবিধাবাদীর কথা। তারপর ধরেন ইব্রাহিম সাহেব তখন তো টাকা পয়সা নিছে, সে নিজেই বলছে 10 লক্ষ টাকা দিয়েছে তখনকার সময়, স্বীকার করছে সে। তাই নাকি? হ্যাঁ ভাই, ইউটিউবে আছে তো, 10 লক্ষ টাকা নিয়ে সে ইলেকশন করছে, হেরে গেছে, তারপর জিতে গেছে, তো জেতাইছে তাকে। তো এখন ব্যাপারটা হলো যে যদি সুবিধাবাদী কেউ হয় তাহলে তো কিছু করার নাই। তাতে বোঝাই যাচ্ছে যারা 4 জন আর্মি, 4 জনই কিন্তু, আখতারুজ্জামান তার কথা বলেন নাই, তিনি কিন্তু 5 বার বহিষ্কার হয়েছে বিএনপির থেকে, 5 বার। পরের বারও তাকে নমিনেশন দেয় নাই, সে বুঝে ফেলছে। তখন সে জামাতে গেছে এমপি হওয়ার জন্য, ভাবছে জিতে যাবে, যেতে নাই। তো এই জন্যই বলছি যে এরা কিন্তু সুবিধাবাদ। মুক্তিযুদ্ধের ভিতরেও আছে, রাজাকারের ভিতরেও তো কিছু সুবিধাবাদ আছে তো, কিন্তু রাজাকারের ভিতরে অনেকেই গুপ্ত হয়ে আছে, 2-4 জন এদিক ওদিক গেছে, এটাও ঠিক। তাদের অত প্রমিনেন্ট কেউ যায় নাই, এটা ঠিক। তো এই যেটা আমি মুক্তিযোদ্ধা একবার যদি হয়, সে মুক্তিযোদ্ধাই। হয়তো তার চরিত্র যদি পার্টি বদলায়, যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দলের ভিতরেও থাকে, তাহলে তার কিন্তু মুক্তিযোদ্ধার খেতাব তার হবে না, পরিবর্তন হবে না। তাহলে আবার আব্দুল নূর তুষার উনি বলছেন একজন মুক্তিযোদ্ধা অলওয়েজ মুক্তিযোদ্ধা, ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি 1971 সালে ভুল অবস্থানে ছিলেন, কিন্তু আজ বাংলাদেশ সংবিধান ও স্বাধীনতা মেনে রাজনীতি করছেন,
তাকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি সংবিধান এবং আইন মেনে রাজনীতি করছেন, সেজন্য তো তিনি মুক্তিযোদ্ধা হয়ে যাবেন না। এবং সেই রাজনীতিতে তার যদি না, এলিমেন্ট মূল্যায়ন, আমি থাকে, বলছি মুক্তিযোদ্ধা আমি শেষ করি, এবং সেই রাজনীতিতে যদি এরকম এলিমেন্ট থাকে যে এলিমেন্ট মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধকে অহেতুক বিতর্কিত করে, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, কিংবা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানকারী ব্যক্তিদেরকে তারা যদি উৎসাহ দেয়, সেক্ষেত্রে তাকে মূল্যায়িত করতে হবে যে উনি হ্যাঁ এখানে রাজনীতি করছেন, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী না, তিনি বাংলাদেশে রাজনীতি করছেন মূলত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীতে নিয়ে যাওয়ার জন্য। এই ধরনের এলিমেন্ট তো পৃথিবীর সব জায়গাতে আছে। আপনি যদি এখনো জার্মানিতে যান, দেখবেন জার্মানিতে এক ধরনের নিও নাজি মুভমেন্ট আছে, যদিও নাজিরা ওইখানে নিষিদ্ধ, কিন্তু তারপরেও কিছু লোক আছে মাথা চুল ফেলে দিয়ে মিছিল করে রাত্রে রাত্রে। পুলিশ তাদেরকে মিছিল করতে দেয়, কিন্তু তাদেরকে রাজনীতি করতে দেয় না। আমি দেখেছি তারা করে। এক ধরনের ন্যাশনালিস্ট মুভমেন্ট আছে, সেখানে এরা করে। উগ্রবাদীরা আছে, এমনকি আমেরিকার মতো জায়গায় উগ্রবাদীরা আছে, উগ্র কাজকর্ম করে। আমেরিকান সংবিধান মানে টানে সবই মানে, কিন্তু উগ্র রাজনীতি করে, যেটা আমেরিকার যে ফাউন্ডিং ফাদার যে ফিলোসফি সেটার সঙ্গে যায় না। তো সেরকম যদি কেউ রাজনীতি করে গণতন্ত্রের সুযোগ নিয়ে, করতেই পারে, কিন্তু সেই জন্য তাকে মুক্তিযুদ্ধের পক্ষে বলা যাবে না। আজিজ ভাইয়ের কাছে যাই আরেকটা প্রশ্ন নিয়ে। শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন আওয়ামী লীগের নেতা, জিয়াউর রহমান সাহেব ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা। পরে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। দুইজনের ঐতিহাসিক ভূমিকা কিভাবে আলাদা করে আপনি মূল্যায়ন করবেন? দেখেন, শেখ মুজিব মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে ছিলেন না, আর জিয়াউর রহমান সরাসরি সক্রিয় সেক্টর কমান্ডার ছিল। সে পাকিস্তানে তো সব আর্মি অফিসারই যেত, ওখানে যাইতো, পোস্টিং হতো, ওখান থেকে আবার আসতো যাইতো। দেশ স্বাধীন হওয়ার পরে এরশাদ সাহেব আসছিল, যার ফলে এরশাদ সাহেব একমাত্র এই যে আজকের যে কথাগুলি বলছি, যে ধরেন যদি আপনার মুক্তিযুদ্ধের ইতিহাসটা পরিষ্কারভাবে লেখা থাকতো, বিনা বিতর্কিত হতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। আর মুক্তিযুদ্ধের যারা পক্ষে ছিল তাদের নিয়ে যেমন বলছি, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা তো এখনো আদর্শ ত্যাগ করে নাই, কারণ তাদের বিভিন্ন দল প্রমাণ করতেছে। যেমন জামাতের আমির বলছে যে যদি কারো একটুরে মনে দুঃখ দিয়ে থাকে তাহলে ক্ষমা চায়, এ কথা কিন্তু বলছে। এখানে যদি কিন্তু ব্যাপার নেই তো, যদি কিন্তু, কারণ ওই দলটি তাদের আপনার মজলিসের সুরার সিদ্ধান্ত নিয়ে আপনার পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। সুতরাং এখানে জামাত অ্যাজ এ পার্টি, ব্যক্তিগুলোও তো এখন দোষী। যে বলছে ধরেন পার্লামেন্টে দাঁড়ায় বলছে ৭১-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, তাহলে কি সে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে? সে কি দেশে বিশ্বাস করে? ৭১ সালকে যারা ২৪-এর সাথে ৭১ সালকে তুলনা করে, অথবা ২৪-কে মুছে দিতে চায়, দেশ সেদিন তৈরি হলো, ভূগোল তৈরি পাইলাম, পতাকা পাইলাম, সেটা কিছু না। যদি এইটা বলে, আমি বারবার বলি যে মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যে দাদা দেখে নাই, মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি সে বুঝবে না, অনুধাবন করবে না। আমি আবার একটু আব্দুল নূর তুষার আপনার কাছে আসছি, এটার সাথে প্রাসঙ্গিক। উনি বলছেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করেন নাই, জিয়াউর রহমান সাহেব সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, ফিজিক্যালি মুক্তিযুদ্ধ করেন নাই, জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধ করছেন। এই জিয়াউর রহমান সাহেবের মুক্তিযুদ্ধের অংশগ্রহণকে কি তার রাজনৈতিক জীবনের পরবর্তী কর্মকাণ্ড থেকে আলাদা করে দেখা উচিত? না, কেন দেখবেন আপনি? উনি সবসময় মুক্তিযুদ্ধের প্রতি নিবেদিতই ছিলেন এবং যুদ্ধ করেছেন। যুদ্ধ উনি বীরুত্তম খেতাবপ্রাপ্ত, এবং বাংলাদেশের একটা ক্রাইসিস মোমেন্টে তিনি বাংলাদেশের নেতৃত্ব নিতে বাধ্য হয়েছিলেন, এবং তারপরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পথে যে যাত্রা, সেই যাত্রায় তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি তো মুক্তিযুদ্ধের আদর্শচ্যুত হন নাই, অতএব তাকে আপনি কেন মুক্তিযুদ্ধ থেকে আলাদাভাবে দেখবেন? আমি আলাদাভাবে দেখি। এবং মূল্যায়ন একটা জিনিস আমি বলি, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় শারীরিকভাবে এখানে উপস্থিত ছিলেন না। সেরকম দীর্ঘ বর্ণবাদী আন্দোলনে নেলসন ম্যান্ডেলা কারাগারের মধ্যে ছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন, উনি কারাগারে ভিতরিত ছিলেন, উনি তো কারাগার থেকে বেরোয় আসেন নাই, কারাগারে ২৭ বছরের বেশি কাটিয়েছেন। তো মূল বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু কিংবা ওই সময় ধরেন তাজউদ্দিন সাহেবও, তারা কি ফ্রন্টে গিয়ে যুদ্ধ করবেন? যার যেই রোল তারা সেটাই করেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন যোদ্ধা, তিনি অত্যন্ত খ্যাতিমান এবং অত্যন্ত ভালো সামরিক অফিসার ছিলেন। উনি কিন্তু ৬৫ সালে পাক ভারত যুদ্ধ অংশ নিয়েছেন, এবং ওই সময় তিনি কিন্তু খেতাবপ্রাপ্ত। অতএব এগুলো কিন্তু বিবেচনায় করতে হবে। উনি একদম একজন প্রফেশনাল যোদ্ধা। উনি যুদ্ধে ঠিক তার সেই রোলটাই পালন করেছেন, এবং সেই যুদ্ধে তার সেই রোল অবশ্যই প্রশংসনীয়।
তো অতএব এখানে তো একজনের সঙ্গে আরেকজনকে আপনি তুলনা করতে পারবেন না। ওই এখন শেখ মুজিবুর রহমান যদি তখন এখানে থাকতেন, উনি কি ফ্রন্টে গিয়ে যুদ্ধ করতে পারতেন? সে যার যার রোল সে পালন করবে। অতএব এখানে কোনো একজনের সঙ্গে আরেকজনের বিরোধিতাও নাই। বরং আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীনই হয়েছিল এই কারণে যে সকলেই যার যার রোলটা পালন করেছিল ঠিক মতো, এবং সেইটা পালন করবার ফলে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা ঐক্যবদ্ধ জাতি স্বাধীনতা অর্জন করেছে। আজকে যে আমরা এই প্রশ্নগুলি করছি, আপনি যেগুলো করছেন, এগুলো হচ্ছে আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আমাদের এত বছর পরে এসে এইসব প্রশ্নের মীমাংসা করতে হয়। এইসব প্রশ্নের মীমাংসা করার কোনো প্রয়োজন ছিল না যদি না রাস্তাঘাটে এই বীর শ্রেষ্ঠদের মূর্তি বা বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করার পরে সেটা মেরামত না হয়ে পড়ে থাকে। এই জন্য এই প্রশ্নগুলো আজকে করতে হচ্ছে আপনাকে। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যকে আপনি ঘুরিয়ে দিয়েছেন, মুজিবনগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ভাস্কর্যটা ছিল সেটাও ভেঙে দিয়েছে। এইটা কোন রাজনীতি? রাইট, আমি আপনার কাছে আসবো। আর আজিজ ভাই, আমি যাবো একটা বিরতিতে, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, হয়তো এই প্রশ্ন উত্তর আমি তুষারের কাছেও চাইব। প্রশ্নটা হচ্ছে এটা অনেকটা বিতর্কিত প্রশ্ন করতে পারেন যেভাবে ধরেন। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা যান, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেছেন, দুজনের রাজনৈতিক উত্তরাধিকার কি একইভাবে মূল্যায়ন করা উচিত? না, কারণ দেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর দায়িত্ব নেন, কিন্তু তখন যে অবস্থাটা ছিল, আপনি যেটা বলছেন, এই নেলসন ম্যান্ডেলা, তুষার ভাই বলছে ওই উদাহরণটা দিতে হয়। নেলসন ম্যান্ডেলা ব্ল্যাকদের পক্ষে আন্দোলন করছে, ডি ক্লার্ক ছিল হোয়াইটে, তিনি জেলখানার থেকে 22 বছর জেল খেটে তাকে দ্বীপান্তরে রেখে দিয়েছিল। পারে সে রিকনসিলিয়েশন করছিল, যে সবাই সরল মনে সব স্বীকার করছে, করে এক করছে, কিন্তু টেকে নেই তো এখন সেই রিকনসিলিয়েশন টেকে নাই, কারণ রাজনৈতিকভাবে যে বিভাজন সেটা কেউ মিলবে না। তা আমি বলবো যে ধরেন শেখ মুজিবের দেশ চালানো আর শেখ হাসিনার দেশ চালানো যেমন এক না, তারপরে আবার চরিত্রও এক না। ধরেন আগরতলা মামলায় সে কিন্তু বলা হয় ষড়যন্ত্র মামলা, সে কিন্তু সারেন্ডার করে নাই, কিন্তু শেখ হাসিনা তারা ফ্যামিলি ধরো মেরে ফেলছে, সে জার্মান হয়ে ভারতে যায় বসে ছিল। এরপরে আপনি দেখেন 1/11-এর সময় বেগম খালেদা জিয়া গেল না, তাকে প্রথমে 1/11-এর মইনুল ফখরুদ্দিন ক্ষমতায় যে তাদেরকে ইন্ডিমিউনিটি দিলে হয়, সে রাজি হয় নাই। শেখ হাসিনা আবার ঠিকই তাদের চলে যেতে বলতে সে চলে গেছে, হ্যাঁ, আবার ফেরত আইছিল। আবার এখন দেখেন যে অভ্যুত্থান হলো, তিনি তার SSF সেনাবাহিনী গার্ডে ছিল, তাদের কাছে আত্মসমর্পণ করতো, সে প্লেন হেলিকপ্টারে উঠে চলে গেল ভারতে, এখন ভারত থেকে উকি ঝুঁকি মারতেছে। তো সুতরাং এদের ভিতরে আমি বলবো যে এই যে ধরেন শেখ হাসিনা এবং শেখ মুজিবের সরকার চালানো, প্রথম দিকে দেখেন ওই যে সরকার অর্থাৎ ক্ষমতাকে মানে এক হাতে নেওয়ার জন্য বাকশাল করা হয়েছিল, তারপরেও টেকে নেই। তখন কিন্তু অনেক বছর আলাদা জাসদ হলো, হ্যাঁ 74 সালে জাসদ হলো, ইত্যাদি ইত্যাদি। আর শেখ হাসিনা পুরোপুরি একদম ফেসিবাদী বলবো না, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্যে, ইলেকশন সব কিছু এক হাতে করার জন্য ক্ষমতা পুরো একা নেওয়ার চেষ্টা করছে। আমি আপনার কাছে আবার আসবো। আব্দুল নূর তুষার, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই এটার সাথে প্রসঙ্গ ধরে, শেখ হাসিনার 15 বছরের শাসনকে মূল্যায়নের সময় তার বাবার মুক্তিযুদ্ধের ভূমিকা কতটা প্রাসঙ্গিক? না, এটা সবসময় আলোচিত হবে, কেননা পিতৃ পরিচয় তার কেউ অস্বীকার করতে পারে না। ফলে মানুষ এটা তুলনা করবে, শুধু তুলনাই করবে না, তার বাবার যে স্বভাব, তার বাবার যে উদারতা, কিংবা ধরেন তার বাবার যে রাজনৈতিক ভুল এবং ঠিক, সেটার সাথে শেখ হাসিনাকে তুলনা করবে, এটি তো স্বাভাবিক। এটা কিন্তু আমাদের সামাজিক প্রক্রিয়া। মানুষ সন্তানের সাথে বাবার কৃতিত্বকে তুলনা করে, বাবার অবর্তমানে সন্তানকে সেই জায়গাতে দেখতে চায়। আমাদের রাজনীতির মধ্যে এটা আছে না? আমাদের রাজনীতি তো অনেক ক্ষেত্রে উত্তরাধিকার। বঙ্গবন্ধুর অ্যাকশন আর শেখ হাসিনার অ্যাকশন, এইটার সাথে যদি আপনি মিলাই, তাহলে শেখ হাসিনার রাজনীতিতে বঙ্গবন্ধুর রাজনীতি কতটা প্রাসঙ্গিক হয়? এটা সবসময় হবে, উনি কি এই পরিচয় এড়াতে পারবে না। আপনার ছেলে যাই করুক, সবাই বলবে রাজ্জাকি সাহেবের ছেলে, এটাই স্বাভাবিক। আপনি যে প্রশ্নটা করছেন এটাই বরং আমার কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছে, কারণ এটা প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতার ব্যাপার না। আপনার রক্তের সম্পর্ক থেকে যে সম্পর্কটা তৈরি হয়েছে, এইখানে উনি যাই করুক, উনি যদি ঘুমায়ও, লোকে তুলনা করবে যে উনি কিভাবে ডাইন দিক কাত হয়ে ঘুমাইতো কিনা আর উনি বাম দিক কাত হয়ে ঘুমাইতো কিনা। মানে এই তুলনাটা বা এই প্রশ্নটা আসলে অপ্রাসঙ্গিক। আচ্ছা আজিজ ভাই, আপনার কাছে আসছি। অপ্রাসঙ্গিক বলছে, আমি আপনার কাছে, একজন নেতার পিতার রাজনৈতিক ইতিহাস দিয়ে কি তার নিজের দেশপ্রেমের বিচার করা যায় কিনা? না, যায় না, সবসময় না, যায় না, কখনোই এটা যায় না। কেন যাবে? ফখরুল ইসলাম আলমগীর, তার বাবা মুসলিম লীগ করতো, হ্যাঁ, সে ছাত্র ইউনিয়ন করতো, পার্থক্য আছে না? কারণ
আমি কোন আদর্শ ধারণ করতেছি তার উপরে আমার রাজনৈতিক চরিত্রটা তৈরি হবে। হ্যাঁ, আমার বাবার কারণে হবে না, কারণ আমার বাবা আওয়ামী লীগের সমর্থক ছিল। হ্যাঁ, এটা দিয়ে তো আমি আওয়ামী লীগ হয়ে যাব না, তাই না? তা আমাকে সবাই বলে আমি বিএনপির লাইনের লোক। এখন বিএনপি অন করুক আর না করুক, ধরেন আমার এরকম একটা আইডেন্টিটি দাঁড়ায় গেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে ব্যক্তি যে রাজনীতি ধারণ করবে তার সেই পরিচয়ই হবে, এবং আমাদের সমাজে তাই হচ্ছে। অবশ্য ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়। ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে বলা হয় না সে মুসলিম রাজাকারের পোলা, বলে না? বলে তো, কিন্তু তাতে কিছু আসে যায় না। সে ছাত্র ইউনিয়ন করতো, হ্যাঁ, মতিয়া গ্রুপ করতো, সে ছাত্র ইউনিয়ন, হ্যাঁ, এটা জানে। সে প্রগ্রেসিভ লোক, তার বাবা যাই করুক। আব্দুল নূর তুষার, আপনাকে একটা প্রশ্ন করি। জামাত আজ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচনে অংশ নিছে, 68টা আসন পেয়েছে, তাহলে তার বর্তমান আইনগত অবস্থান কি? ওরা নিবন্ধিত রাজনৈতিক দল, আইন তাকে স্বীকৃতি দিয়েছে, রাজনীতি করার অধিকার দিয়েছে। তার রাজনৈতিক অবস্থান, সে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তার আদর্শ, তার লক্ষ্য ভোটারদের সামনে তুলে ধরেছে। ভোটাররা যদি তাকে ভোট দেয়, সে একটি ভোটপ্রাপ্ত দল, বিরোধী দল হয়েছে। তাহলে যতজন তাকে ভোটার দেয়, তার এই দলটাকে তো জামাতের এই স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে আমরা কাল ধরে জেনে আসতেছি। তাহলে তারা প্রায় না, আমরা তো বলি নাই, আমরা দুইজনের কেউ কিন্তু তাদেরকে এরকম অভিযোগ করি না। না, আমরা শুনে আসতেছি, যেটা আছে পত্রিকান্তরে আছে। তাহলে যত যে ভোটার 68টা সিটে যারা তাদেরকে ভোটার দিল, সেই ভোটারগুলোকে কিভাবে বিবেচনা করা হবে? সেই ভোটাররা তাদের রাজনৈতিক, এখন যে রাজনীতি করেন সেই রাজনৈতিক অবস্থান, ওই এলাকায় সংসদের যারা দাঁড়িয়েছেন তাদের জনপ্রিয়তা, তাদের সাথে ভোটারের সম্পর্ক, এই বহু কিছু দিয়ে এটা নির্ধারিত হয়। না, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যে প্রশ্নটা করেছেন আমি আপনাকে উদাহরণটা এইভাবে দেই। মনে করেন জামাত যদি নির্বাচনে দাঁড়িয়েছে, হেরে যাইতো, হেরে গেলেও কি কিছু ভোট পেত না? যখন 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, তার আগে যে 70 সালে নির্বাচন হয়েছিল, সেখানে কি আওয়ামী লীগের বিপক্ষে বহু লোক ভোট দেয় নাই? বা আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিলেও কি তারা মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে গেল? ব্যাপারটা কিন্তু তা না। যারা আওয়ামী লীগকে ভোট দেয় নাই, চায় নাই, তারা অনেকেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে পছন্দ করে নাই, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। বহু কমিউনিস্টরা আওয়ামী লীগকে ভোট দেয় নাই, মুসলিম লীগের বহু সদস্য আওয়ামী লীগকে ভোট দেয় নাই। কিন্তু তাই বলে কি সব মুসলিম লীগ আর রাজাকার? ব্যাপারটা এরকম না। আপনি যে সরলীকরণ করছেন, এইটা হচ্ছে একটা অসুবিধা। এই সরলীকরণের রাজনীতিটা করতে গিয়েই মূলত একটা বাইনারি রাজনীতি তৈরি করা হয়, ইয়েস অ্যান্ড নো, তুই রাজাকার আমি মুক্তিযোদ্ধা। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে এখনকার যে রাজনীতি, সেই রাজনীতিকে বিবেচনা করতে হবে ভিন্নভাবে। সংসদীয় রাজনীতির একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সংসদীয় রাজনীতিতে বদিও নির্বাচিত হয়। আর আপনি কি মনে করেন কক্সবাজারের সব লোক ড্রাগ খায়? ব্যাপারটা তা না তো। বদি সেখানে নির্বাচিত হয়েছে, সেখানে টাকার খেলা আছে, ব্যক্তির জনপ্রিয়তা আছে, পেশির জোর আছে, দলের সাংগঠনিক শক্তি আছে, অনেক কিছু দিয়ে এটা বিবেচিত হয়। আপনি এই যে এনসিপি যে 6টা সিট জিতেছে জামাতের সাথে, আপনি কি মনে করেন এনসিপি জামাতের সাথে না গেলে জিততো? তাহলে যারা এনসিপিকে ভোট দিয়েছে তারা সবাই এনসিপিকে সমর্থন করে না তো? তারা ওখানে প্রচুর জামাতের লোক আছে না? তাহলে এইভাবে আসলে এত সরল বিবেচনাটা করা যাবে না। আপনি যে সরল বিবেচনা করছেন, আপনি আসলে এখন আপনি একটা কৌশল করছেন এই প্রশ্নের মধ্যে। তাহলে আপনি বিবেচনা করবেন অন্যভাবে। একটা সংসদীয় নির্বাচনে এখন যেমন 60টা সিট পেয়েছে, এমন হতে পারে আগামী নির্বাচনে একটাও সিট পাবে না। তার মানে কি দাঁড়াবে? তার মানে সবাই মুক্তিযুদ্ধের পক্ষে চলে আসলো, জামাত নিশ্চিহ্ন হয়ে গেল? ব্যাপারটা তা না। সংসদীয় নির্বাচনে হারজিত দিয়ে এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বিবেচনা করাটা ভুল। সেটা আমি জানি না, আমি প্রশ্ন করি, এটা ভুল। আচ্ছা, এখন আমি একটু আজিজ ভাইয়ের কাছে যাই। আমরা যদি 2026-এর নির্বাচনটা আসি, আমরা দেখছি আওয়ামী লীগ যখন নির্বাচন করে জামাত 2-3টা সিট পাইছে, 2001 সালে বিএনপির সাথে জোট করে 18 সিট পেয়েছে, মন্ত্রী হয়েছে। কিন্তু এই 2026-এর নির্বাচনে এসে জামাত 68টা সিট পাইল, নারী আসন সহ 76-77টা সিট তার। এইটা কি জামাতের জনপ্রিয়তার প্রমাণ, নাকি বিএনপির বিপরীতে ভোটের একটি রাজনৈতিক মেরুকরণ? সবগুলোই হয়েছে। যেমন এনসিপি যতই বলেন, এনসিপির উপরের কয়েকজন, আমি এনসিপির প্রসঙ্গ আনিনি না, বিতর্কিত, কিন্তু তাদের সমর্থনও কিছু ছিল, ভোট অ্যাড হয়েছে। 2 হচ্ছে জামাত কিন্তু আমাদের দেশ মুসলিম অধ্যুষিত এবং 80% লোক গ্রামে বাস করে, সবাইকে জান্নাতের টিকিট দিছে। সবাই জান্নাতে, যদি ভোট দিয়ে জান্নাতে যাওয়া যায়, ভোট পাওয়া গেছে। আপনি শেষের দিকে দেখেন আওয়াজ উঠে গেছে যে হঠাৎ জামাত ইসলাম ক্ষমতায় চলে যেতে পারে। তখন কিন্তু একটা ভোটের পোলারাইজেশন নতুন করে হয়েছে, যার ফলে ভোট জামাত ইসলাম প্রত্যাশিত যে ভোট সেটাও কিন্তু পায় নাই। কারণ হচ্ছে জামাত যে সব কিছু এক্সট্রিমিজম করছে,
ধরেন টাকা পয়সা বিতরণ থেকে শুরু করে দাঁড়িপাল্লায় ভোট দিলে এখনো বলে যে ওই যে কি বলে যে সে ইচ্ছে করলে 100টা বিয়ে করতে পারে, 1 ঘন্টা 100টা বিয়ে করতে পারে। ওই যে আমির হামজা এগুলো কয়। আবার ওই যে আরেকজন কয় যে বলৎকার কোনো তেমন দোষ না, এটা শাস্তি, বড় দোষ না, ওই 12 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। তো সুতরাং এই যে গুলা সব কিছু তো এখন জামাত করলে, এখন তো আগে বললো না আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, এখন কি স্লোগান দেয় জামাত? দেয় না তো। এখন জান্নাতের টিকিট দেয়, এখন টাকা পয়সা দেয়। ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির তো রাস্তাঘাটে টাকা দিছে, 100-1000 টাকার নোট। এগুলো দেখে মানুষ টেন্স হয়ে গেছিল যে এদের ভোট দিলে এটা আফগানিস্তান হতে পারে, সুতরাং এটা ঠেকাও, অন্ধকার যুগে ঢুকবো না। এই কারণে ভোট কিন্তু উল্টে গেছে। আমাদের দেশে যারা আওয়ামী লীগকে ভোট দিত তাদের ভিতরে একটা বড় অংশ কিন্তু জামাতকে দেয় না, বিএনপিকে দিচ্ছে। জামাত হয়তো ওইসব টিকিট বেশি জান্নাতের টিকিট পেয়ে যে ভোট পেয়ে গেছে, কিন্তু বাকি যে ভোট, এই ভোটের ভিতরে নূতন প্রদেশে জামাত ঠেকাও এই আন্দোলন হয়ে ভিতরে বিএনপি ভোট পেয়ে গেছে। বিএনপি যা ভোট পাইছে, বিএনপি যদি মনে করে সব পজিটিভ ভোট, এটাও কিন্তু ঠিক না। জামাতকে অনেককে পছন্দ করে না বলে বিএনপিকে ভোট দিচ্ছে, এটাও ঠিক। আবার বিএনপির ভিতরে দলাদলি আছে, এই কারণে ভোট অনেক জায়গায় তাদের ভোট কমে গেছে। সুতরাং এটা ভোটের সমীকরণ ভিন্ন। লোকালিটিতে একজন প্রার্থী দাঁড়াইছে, তার উপরে বেসিস করে ভোট হয় যে ভালো লোক, ভালো মানুষ, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি তুষারের কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব। প্রশ্নটা হচ্ছে এরকম, এটিএম আজহারুল ইসলামের মামলা, এবার একটা নির্দিষ্ট মামলার কথা বলছি। এটিএম আজহারুল ইসলাম 71-এর মানবতা বিরোধী অপরাধে মামলায় মৃত্যুদণ্ড পেয়েছিলেন। পরবর্তীতে আপিল বিভাগ তাকে খালাস দেয়। 2026 সালে তিনি রংপুর 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। প্রশ্ন হইল, একই রাষ্ট্র, একই বিচার ব্যবস্থা, প্রথমে মৃত্যুদণ্ড, পরে খালাস, এখান থেকে আমাদের শিক্ষা কি? কোনো ব্যক্তি যিনি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে দণ্ডিত, তাকে যদি আপিল বিভাগ খালাস দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে বিচার প্রক্রিয়ায় তিনি খালাস পেয়ে গেছেন। আর আপিল বিভাগ যদি সেখানে কোনো আইনের ব্যত্যয় ঘটায় থাকেন, সেটা নিয়ে আপনি ভালো বুঝবেন, কারণ আপনি হচ্ছেন একজন প্রথিতযশা আইনজীবী। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি সাধারণ নাগরিক হিসেবে বলবো যে এই ঘটনা থেকে শিক্ষা কি আপনি জিজ্ঞেস করেছিলেন না? শিক্ষা হচ্ছে আমাদের রাষ্ট্রের কোনো ধারাবাহিকতা নাই। আমাদের নিয়ম হচ্ছে সারা দুনিয়াতে সভ্য রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রের যে আইন, রাষ্ট্রের যে প্রক্রিয়া, রাষ্ট্রের যে ধারাবাহিকতা, সেটা কখনো ক্ষুণ্ণ হয় না। কিন্তু আমাদের দেশে উল্টাটা হয়, ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র তার চরিত্র বদলায়। রাষ্ট্রের চরিত্র কিন্তু কখনো বদলাবে না। রাষ্ট্র থাকবে একক চরিত্রে, রাষ্ট্র থাকবে একটা সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতির উপর স্থাপিত, যে মূলনীতির বিরুদ্ধে এবং যে মূলনীতিকে বিতর্কিত করে কেউই রাষ্ট্রের মধ্যে কোনো কার্যক্রম করবেন না। কিন্তু আমাদের এখানে দেখা যায় রাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে ঝুঁকে পড়ে, রাষ্ট্র এক ধরনের পক্ষপাতমূলক আচরণ করে, এবং সেটা কিভাবে করে? ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র পরিবর্তিত হয়। কিন্তু ঘটনাটা উল্টা হওয়ার কথা ছিল, ক্ষমতা পরিবর্তিত হবে কিন্তু রাষ্ট্রের অনুগত থাকবে। ছোট্ট একটা প্রশ্ন করে যাবো। এটাই হচ্ছে শিক্ষা, যে আমরা এখনো ওই যে ডক্টর ইউনূস বলেছিলেন না, জুলাই সনদ সই করার পরে নাকি আমরা সভ্য হব, এটা হচ্ছে সেই শিক্ষা। প্রশ্ন করছি, আদালত কোনো দল বা ব্যক্তির বিষয়ে একটা সিদ্ধান্ত দিল, রাজনৈতিক দল তার বিপরীত ব্যাখ্যা দিল, কোনটি প্রাধান্য পাবে? আদালত, কারণ আমাদের সংবিধান সেটাই বলে, আমরা আদালত যদি একটা রায় দেয়, সেই আদালত সে রায়ের ব্যাখ্যাও কিন্তু দেয়। তাহলে আদালতের রায়কে চ্যালেঞ্জ করা যাবে না, সেটাও হচ্ছে আমাদের বাংলাদেশের আইন, সংবিধান। এখন সেই অনুযায়ী আমাদেরকে থাকতে হবে। অতএব আদালতের রায় সেখানে গ্রহণযোগ্য হবে, কিন্তু ব্যাখ্যা এটা কিন্তু করা যাবে। রাজনৈতিক দল এই রায়ের বিপরীতে তাদের যুক্তি দিতে পারবে, অনেক ধন্যবাদ, ব্যাখ্যা করতে পারবে। সুযোগ পেলে আবার আসবো। আজিজ ভাই, আপনার কাছে এটাই বোধহয় শেষ প্রশ্ন হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের শান্তি, ন্যায়, মানবিকতার আদর্শ অনুসরণ করে কথা বলেছেন। ইসলামী দলগুলো শান্তি, ন্যায়, কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেন। তাহলে বিএনপি এবং ইসলামী দলগুলোর মধ্যে মৌলিক আদর্শগত পার্থক্য কোথায়? পার্থক্য আছে, এটা হলো ধর্মীয় একটা অনুষ্ঠানে বলছে, কথা তো একই রকম হবে। ইসলামের যে অনুশাসন সেই লাইনেই কথা হবে, কিন্তু তাই বলে তার রাজনীতি বদল হয়নি। রাজনীতি যার যার জায়গায় আছে, কিন্তু আমি প্রথমত আমরা ইসলাম নিয়ে তো উনি রাজনীতি করেন না, কিন্তু ইসলাম তো মানেন উনি, সুতরাং সেই লাইনে কথা বলেছেন। এটা দোষের কিছু আমি দেখছি না, যে তার রাজনীতি বদলে গেছে, এটা ঠিক না,
শেখ হাসিনা তো একটা অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিয়ে কর্মী জননী উপাধি নিছে, এরকম তো কিছু ঘটে নাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের সময় একেবারেই শেষ। পরিশেষে দু একটা কথা আমি বলি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি কি আমরা চিরদিন পরিচয়ের রাজনীতি হিসেবে চালিয়ে যাব, নাকি মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির মাপকাঠি হিসাবে প্রতিষ্ঠা করব? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের পরবর্তী বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির দিক নির্ধারণ করবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।